আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের কবিতার ইন্টারপ্রিটেশন, একদম কবিতার ব্যাখ্যা তোমরা একদম পানি হয়ে যাবে তোমাদের কাছে। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখতেছো তোমাদের সকলকে স্বাগতম আজকে আমাদের মুর্তজা স্যারের সায়েন্স থেরাপি ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস 10, তোমরা যারা ক্লাস 10-এর আছো তোমাদের জন্য আজকের এই ক্লাসটা স্পেশালি। তোমরা অনেকেই অনেক অনেক চিন্তার মধ্যে আছো যে স্যার কিভাবে আমরা আমাদের কবিতার ব্যাখ্যাগুলো জানতে পারি। তোমাদের কথা চিন্তা করে আজকের এই ফ্রি ক্লাসের আয়োজন তোমাদের জন্য। তোমরা যারা ক্লাস 10-এর শিক্ষার্থী আছো, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব কবিতা নিয়ে এবং কবিতা থেকে কিভাবে লাইন বাই লাইন ব্যাখ্যা করা যায়। একই সঙ্গে প্রত্যেকটা কবিতা থেকে কোশ্চেন সলভ এবং সামারি রাইটিং। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ একটা ক্লাস। দ্রুত যারা এখনো আমাদের ক্লাসে যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে যাও। আমি অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দ্রুত আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও। আমি এখনই শুরু করে দেবো আজকে আমাদের কবিতা ব্যাখ্যা। প্রত্যেকটা কবিতার আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন আছে, ব্যাখ্যা আছে, এগুলো করাবো তোমাদের আজকে। আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই এবং ক্লাসটি আমাদের নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দেই। পোয়েম ইন্টারপ্রিটেশন অর্থাৎ কবিতা ব্যাখ্যা, প্রত্যেকটা কবিতা তোমাদের ক্লাস 10-এর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের প্রত্যেকটা কবিতা আজকে ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা কবিতা থেকে আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে তোমাদের একদম A to Z সামারি বলো, কোশ্চেন বলো, যাই আসুক সবকিছু পারবে ইনশাআল্লাহ। আমি জানি তোমাদের সবচেয়ে ভয়ের জায়গায় হচ্ছে কবিতা, তোমাদের সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে কবিতা। আদাব স্যার, বানুরাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আমরা দ্রুত একটু ক্লাসে যুক্ত হয়ে যাই। আজকের এই ক্লাসটি হবে তোমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ। আমি জানি তোমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কবিতা। আমি জানি, এটাও জানি যে তোমরা কবিতা ঠিকভাবে বোঝো না। প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করার মধ্য দিয়ে আজকে এই কবিতাগুলো আলোচনা করবো তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাই আজকে আমাদের এই ক্লাসে। দ্রুত একটু জয়েন হয়ে যাই। হ্যাঁ, আর যারা এই মুহূর্তে আমরা ক্লাসটি দেখছি আমরা নিজ নিজ টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে দেই, তাহলে সবচেয়ে ভালো হবে। তোমরা যারা ক্লাস 10-এর শিক্ষার্থী আছো, স্পেশালি এই ক্লাসটা তোমাদের জন্য। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। তোমরা যারা 9, 10 অর্থাৎ 8-এর শিক্ষার্থী আছো তোমাদের জন্য ক্লাসটা ইফেক্টিভ হবে। কি কারণে হবে আমি বলি, যে কবিতা কিভাবে ব্যাখ্যা করতে হয় এই বিষয়গুলো তোমরা জানতে পারবে। হ্যাঁ, অনেকেই তোমরা বোঝো না যে কবিতাকে কিভাবে ব্যাখ্যা করতে হয় এবং কবিতা থেকে কিভাবে কোশ্চেন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাই। হ্যাঁ, অনেকেই তোমরা দেখছো। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছো আজকের এই ক্লাসে? তোমরা কে কোথা থেকে যুক্ত আছো আজকে আমাদের এই ক্লাসে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কে কোথা থেকে যুক্ত আছো আমাদের ক্লাসে? ওকে, হ্যাঁ, আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আমরা দ্রুত একটু আজকের ক্লাসে যুক্ত হয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত। হ্যাঁ, আর দ্রুত আসো, সবাই দ্রুত আসো। তোমরা এখনো অনেকেই তোমরা ক্লাসে যুক্ত হয়ে যাওনি, দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে আমরা এই ক্লাসে কবিতার ব্যাখ্যা শিখবো। আভা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিনাজপুর, হ্যাঁ দিনাজপুর থেকে আমার এলাকা। ওকে, আমরা দ্রুত একটু যুক্ত হয়ে যাই ভাইয়া, দ্রুত যুক্ত হয়ে যায় আজকের ক্লাসে। কবিতার ব্যাখ্যা হবে, আমি খুব দ্রুত ক্লাসটি শুরু করে দিব। তোমরা অনেকেই আসছো যে পরে এসে ক্লাস বুঝতে পারো না, এই জন্য তোমাদের উচিত খুব দ্রুত ক্লাসটা। তোমরা তো অ্যানাউন্সমেন্ট দেখেছো যে আমাদের ক্লাস হবে, তাহলে তোমরা কেন লেট করতেছো? হোয়াই ডু ইউ সো লেট? দ্রুত সবাই একটু আমরা দ্রুত আসি আর নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দেই। আমরা আজকে ক্লাসটা দ্রুত সবাই আমরা নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে দেই। কবিতা ইন্টারপ্রিটেশন, কবিতার ব্যাখ্যা, আমি ক্লাসে চলে যাচ্ছি। তোমরা ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছো। আজকে আমাদের কবিতা হবে বুকস। এখন এই বুকস সম্পর্কে, অর্থাৎ এই বুকস হচ্ছে কবিতার নাম এবং এর লেখক, আমি মনে করি যে তোমরা অনেকেই লেখকের নাম, এই নামের উচ্চারণটা অনেকেই পারবে না। আচ্ছা, তোমরা একটু সবাই যারা এই মুহূর্তে ক্লাসে দেখতেছো, আমরা এটা দিয়ে ক্লাসে শুরু করে দিই যে কবির নাম কি। এটা হচ্ছে কবির নাম। তোমরা একটু নামটা একটু আমাকে কমেন্টে জানাও, কবির নাম কি। এইখানে একটু কবির নামটা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, দেখি তোমরা কে কে কবির নামটা উচ্চারণ করতে পারো।
কে কে কবির নাম উচ্চারণ করতে পারো একটু কমেন্টে জানাও দেখি। তোমরা যারা ক্লাসটি দেখতেছো তোমরা একটু কাইন্ডলি জানাও যে কবির নাম কি। তোমরা অনেকেই ক্লাস দেখতেছো ভাইয়া, একটু দেখো তোমরা। শেয়ার ডান, শেয়ার ডান। হ্যাঁ, তোমরা অনেক ভালো ছেলে মেয়ে, তোমরা শেয়ার দিয়ে ফেলেছো। ওকে, তোমরা একটু সবাই একটু কমেন্ট করো, জানাও যে আসলে কবির নাম কি। কবির নাম দিয়ে আজকে আমরা ক্লাস শুরু করতেছি। দ্রুত আমি তোমাদের কমেন্ট দেখতেছি, দ্রুত। হ্যাঁ, তোমরা ইতিমধ্যে শেয়ার দিয়েছো। আচ্ছা, হ্যাঁ, ইশরাত জাহান লিখেছে যে কখন ক্লাস শুরু হয়েছে। ভাইয়া এইক্ষুনি, এই যে একটুর মধ্যে ক্লাস শুরু হয়েছে, এখন ক্লাস শুরু করিনি আমি। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলতেছি, ক্লাসটা শুরু করে দেবো খুব দ্রুত। অনেকে সালাম দিয়েছো। হ্যাঁ, তোমাদের সবাই কি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একজন লিখেছো এলানোর ফার্জিওন। হ্যাঁ, আমি সঠিক উচ্চারণটা করে দিলাম, এলানিওর ফার্জিওন। ওকে, এই তো তোমরা পারো, তোমরা তো পারো। হ্যাঁ, এলানিও ফার্জিওন। ওকে, তাহলে কবির নাম হচ্ছে এলানিও ফার্জিওন, কবির নাম। আমাদের একটা কবিতা ব্যাখ্যা করতে গেলে আমাদের কি জানতে হবে প্রিয় শিক্ষার্থীরা? খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমাদের একটু শুনতে হবে কান খুলে। এই কবিতা পড়ার মধ্য দিয়ে আমরা কবিতার সামারি লিখব এবং কবিতা থেকে কোশ্চেন অ্যান্সার করব। সুতরাং তোমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, এই কবিতা থেকে তোমাদের প্রত্যেকটা লাইন বোঝা এবং কবি কি ধরনের মানসিকতার এবং কোন ধরনের আইডিয়া নিয়ে কবিতাগুলো লেখে। আগে আমাদের কবিতা ব্যাখ্যা করতে গেলে কবি সম্পর্কে জানতে হবে, তাছাড়া কিন্তু এই কবিতা ব্যাখ্যা করা খুব কঠিন। খেয়াল করো যে ফার্জিওন ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট, অথর অ্যান্ড প্লেরাইট। সে কি ছিল? ইংলিশ কবি ছিল এবং কি ছিল? অথর ছিল। আমরা অথর কি জানি? অথর হচ্ছে লেখক। হ্যাঁ, এবং প্লেরাইট, সে মানে নাট্যকার ছিল। সে নাট্যকার ছিল, কবি ছিল, অর্থাৎ সে সাহিত্যের প্রায় সব অঙ্গনেই সে পা রেখেছিল। শি ওয়াজ বর্ন। এখন কথা হচ্ছে এই যে ফার্জিওন, এই ফার্জিওন মানে কবি, আমরা এখানে বলবো কবি, পোয়েট। এই পোয়েট ইনি কিন্তু কি ছিল? ইনি কিন্তু ছিল ওমেন। ইনি কি ছিল? ওমেন ছিল। তাহলে শি ওয়াজ বর্ন অন 30 ফেব্রুয়ারি 1881 ইন লন্ডন, ইংল্যান্ড। তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। এখান থেকে আমাদের যে বিষয়টা জানা খুব জরুরি সেটা হচ্ছে ইনি কোন ধরনের কবিতা লিখত। দেখো, ইনি কি করছে? শি ইজ বেস্ট নোন ফর হার চিলড্রেন্স স্টোরিজ, মানে ছোট গল্প, পোয়েমস, সংস দ্যাট কম্বাইন ইমাজিনেশন, জয় অ্যান্ড জেন্টেল লেসন্স অ্যাবাউট লাইফ, যেগুলো আমাদের জীবন সম্পর্কে একটা মানে খুব গোছানো এবং সাজানো বা একটা খুব ভালো ডিপ একটা মিনিং দেয়। হার রাইটিং অফেন সেলিব্রেশন দ্য বিউটি অফ নেচার। আবার সে কি করতো? যে প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কেও লেখালেখি করতো। আমরা এই যে ছোটবেলা থেকে আমরা বইয়ে মুখস্থ করে করে বড় হই, কিন্তু আমাদের চারপাশে এত কিছু আছে। তোমরা যারা এই যে 9, 10, 8 এর শিক্ষার্থীরা আছো, তোমরা কিন্তু এটা পারো। আমাদের চারপাশে কি আছে এগুলো নিয়ে একটু লেখালেখি করা, তাহলে কিন্তু আমাদের যে আজকে আমাদের বই পড়ার মধ্য বুক, এই কবিতার মধ্য দিয়ে আমরা জানবো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুক, বই পড়ার গুরুত্বটা কি, এবং এখানে কবি বই পড়া সম্পর্কে কি বলেছেন। এরপরে খেয়াল করো, ফ্রেন্ডশিপ অ্যান্ড ম্যাজিক অফ রিডিং, অর্থাৎ বই পড়ার যে ম্যাজিক, বই পড়ার যেই কি বিশেষত্ব, আমরা এগুলো জানতে পারবো যে বই কিভাবে ম্যাজিক্যালি আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করে। আমরা সবকিছু জানবো আজকে আমাদের এই কবিতার ব্যাখ্যার মধ্যে দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করো, এলিনিয়র গ্রিউ আপ ইন এ ক্রিয়েটিভ ফ্যামিলি, অর্থাৎ সে সৃজনশীল একটি পরিবার জন্মগ্রহণ করেছে। হার ফাদার ওয়াজ এ কম্পোজার অ্যান্ড শি লাভ বুকস অ্যান্ড মিউজিক ফ্রম অ্যান আর্লি এজ। অর্থাৎ তার বাবা কি ছিলেন? তার বাবা ছিলেন একজন কম্পোজার, অর্থাৎ সে হচ্ছে কি করতো, মানে এই যে কম্পোজার বলতে বোঝায় হচ্ছে বইয়ের কাজ করতো, ঠিক আছে। সে হচ্ছে কি, তার ফ্যামিলিও ছিল একটা খুব ভালো ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি। তারপরে কি বলছে? শি লাভ বুকস অ্যান্ড মিউজিক ফ্রম অ্যান আর্লি এজ, অর্থাৎ সে ছোটবেলায় থেকে কি পছন্দ করতো? মিউজিক পছন্দ করতো, বই পছন্দ করতো। কিন্তু আমরা বর্তমানে কি পছন্দ করি? আমরা পছন্দ করি এই যে ফোনের মধ্যে যদি একবার ঢুকি আর বের হই না,
এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো শিক্ষার্থীরা বই পড়ার যে গুরুত্ব, বই কিভাবে আমাদের ম্যাজিক্যালি আমাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করে, এগুলো আমরা আজকে লিখবো। এখন খেয়াল করো, সাম অফ হার মোস্ট ওয়েল নন ওয়ার্কস ইনক্লুড। এখানে ওয়ার্ক শব্দের অর্থ কি তোমরা কি জানো? ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে তার কি কর্ম, সে কি কি লিখেছেন, কি কি করেছেন, এগুলো হচ্ছে বলা ওয়ার্কস। ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্কস মানে হচ্ছে তার কর্ম, তার সৃষ্টি। ওয়ার্কস, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, মর্নিং হ্যাজ ব্রোকেন বলছে কি লিটল ট্রন ইনটু এ ফেমাস সং, এটা তার একটা বিখ্যাত গান। এরপরে খেয়াল করো, তারপর হচ্ছে মার্শিং পিপিন ইন দ্য অ্যাপেল অফ ওয়ার্চার্ড। এরপরে দেখো দ্য লিটল বুক রুম, দ্য চিলড্রেন্স বেলস, এগুলো কিন্তু তার হচ্ছে কি সাহিত্যিক কর্ম। সে গান লিখেছেন, সে আবার হচ্ছে গল্প লিখেছেন। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে ফারজিউন এমন একজন কবি ছিলেন ইনি হচ্ছে ছোট বাচ্চাদের মাইন্ড সেট আপ নিয়ে কাজ করতো, এবং আমাদের জীবনের সঙ্গে এবং আমাদের প্রকৃতির সঙ্গে একটা যে মিল, এইটা উনি খুঁজে বের করেছিলেন, এবং এইটা আমাদেরকে আমাদের মাথায় দেওয়ার চিন্তা ভাবনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরাসরি কবিতার ব্যাখ্যা চলে যাই, তাহলে আমাদের কাছে বুঝতে সুবিধা হবে। তোমরা এখানে সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, বোর্ডটা একটু বলো। এখানে পুরো কবিতার জাস্ট লাইন বাই লাইন আছে, এরপরে আমি ব্যাখ্যা করব প্রত্যেকটা লাইনের অর্থ কি হবে। প্রিয় শিক্ষার্থীরা, ওকে, তোমরা অনেকেই ক্লাসটি দেখতেছো। হ্যাঁ, ওকে, আমি আশা করছি তোমরা পুরো বোর্ড ভালোভাবে দেখতে পাচ্ছ। ওকে, এইখানে পুরো কবিতার লাইন বাই লাইন অর্থ আছে, যে দ্য ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, বলছে আমাদের বইগুলো বিস্ময়ের একটা মহৎ জগৎ। কি বলছে? দ্য ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আওয়ার বুকস, বলছে আমাদের বইগুলো কত বিস্ময়ের জগৎ। এরপরে কি? as on opens them and looks, যখনই কেউ বই খুলে বা বইয়ের দিকে তাকায়, তখন কি করতে পারে? নিউ আইডিয়াস and people arise in our fancies and our eyes, বলছে নতুন নতুন ভাবনা ও মানুষ আমাদের মাঝে জেগে ওঠে। কিভাবে? আমাদের কল্পনা ও চোখের সামনে। তো শিক্ষার্থীরা, এইভাবে পুরো কবিতাটা এখানে আমি তুলে ধরেছি। এখন আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করব। এইটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্যাঞ্জা প্রথম। এই কবিতার কয়টা স্ট্যাঞ্জা আছে? স্ট্যাঞ্জা মানে হচ্ছে স্তবক। তোমরা কিন্তু বাংলায় পড়েছো যে কবিতার কি থাকে? স্ট্যাঞ্জা থাকে, যে 4 লাইনের, 6 লাইনের, 8 লাইনের, তাই না? এই কবিতা হচ্ছে 4 লাইন করে সাধারণত স্ট্যাঞ্জা আছে 4টা। আমরা 4টা স্ট্যাঞ্জা পড়ে আমরা পুরো কবিতাটা ইন্টারপ্রিটেশন করব। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে ব্যাখ্যা। ওকে, তাহলে প্রথম স্ট্যাঞ্জাটা আমি এখন ব্যাখ্যা করবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমার ক্লাসটি অনেক ধৈর্য সহকারে দেখবে। হ্যাঁ, আমি জানি তোমাদের প্রত্যেকের ধৈর্য আছে। ওকে, প্রথম লাইনটা আমরা একটু খেয়াল করি। বলছে দ্য ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, বলছে আমাদের বইগুলো কত বিস্ময়ের জগৎ। এখানে খেয়াল করো, এখানে কি বলছে দেখো, এখানে কবি বইকে ওয়ান্ডারফুল অর্থাৎ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ডস বলেছেন, বলে তুলনা করেছেন। কি বলছেন? যে বইকে বলেছেন একটা বিশ্ব, চমৎকার একটা বিশ্ব বলে কবি বিবেচনা করেছেন। সত্যি দেখো, আগের যুগে কি হইতো, ধরো মানে এখন তো আমরা মোবাইল চাপলেই আমরা একটা দেশের কথা আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, একটু চিন্তা করো তো, যে আজ থেকে 20 বছর আগে যখন আমাদের কাছে এই টাচ ফোনটা ছিল না, তখন মানুষ কিভাবে একটা দেশ সম্পর্কে জানতে পেরেছে, মহাদেশ সম্পর্কে জানতে পেরেছে? তখন কিন্তু বই পড়ে জানতে পেরেছে। এখন আমরা মনে করি আমাদের সবচেয়ে জ্ঞানের একটা বিশাল উৎস মনে হয় আমাদের কাছে মোবাইল। অ্যাকচুয়ালি না, আমাদের কাছে এখনো হচ্ছে বই বিষয়ের জগৎ। কবি এটাই বলেছে এখানে, যে ওয়ান্ডারফুল ওয়ার্ল্ডস বলে তুলনা করেছে। বই আমাদের কল্পনাকে এমন এক বিস্ময়কর জগতে নিয়ে যায় যেখানে বাস্তবতা সীমাবদ্ধ নাই। কি বলছে? বাস্তবতা কি নয়? সীমাবদ্ধ নয়, বাস্তবতা বিশাল বড়। যে জায়গায় কি আছে বলতো? আমরা যখন বই পড়বো, বই আমাদের কল্পনার জগৎকে এতটাই বৃদ্ধি করবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যখন কথা বলি, ধরো আমি তোমাদের এইটা পড়াচ্ছি, এখন আমি যে কথা বলতেছি এবং আমি বিভিন্ন সময় বিভিন্ন উপমা এবং উদাহরণ দিয়ে তোমাদের আমি ব্যাখ্যা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু আমি কোনটার পরে কোনটা বলবো, এগুলো কিন্তু আমার আগের থেকে পড়া আছে, আমার সাবকনসিয়াস মাইন্ডে আছে। সেগুলো আস্তে আস্তে কি করতেছে? আমাকে ডেলিভার করতেছে, আমি তোমাদের সঙ্গে ডেলিভার করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কি আমরা হচ্ছে এগুলো বুঝতে পারি বই পড়ার মাধ্যমে।
তোমরা যদি বই ভালোভাবে পড়ো তাহলেই তো তোমাদের দ্বারা সম্ভব কবিতার ব্যাখ্যা করা। আমি আশা করছি এখানে খেয়াল করো, এখানে সবাই যে এখানে একটু খেয়াল করো সবাই যে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, অর্থাৎ এইটুকু হচ্ছে বলা হয়েছে যে ওয়ান্ডারফুল ওয়ার্ল্ডস, অর্থাৎ একটা বিস্ময়কর পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে। কাকে? বইকে তুলনা করা হয়েছে। তোমাদের এখানে আরো বেশ কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে কবিতা যখন আমরা পড়ি কিছু লিটারারি টার্ম ইউজ হয়, যেমন সিমিলি, মেটাফর, অক্সিমরন, হাইপারবল, এইগুলো ইউজ হয়। যেমন এখানে খেয়াল করো তো, এখানে কিন্তু বইয়ের সঙ্গে বিশ্বের একটা তুলনা করা হয়েছে, কিন্তু এখানে কি অ্যাজ অথবা লাইক এগুলো দ্বারা কি আছে? সাধারণত কোনো কিছু তুলনা করা হয় কিন্তু অ্যাজ, লাইক, দেন এগুলো দিয়ে, এগুলো কিন্তু কিছু নাই। যদি অ্যাজ, লাইক ছাড়া যদি কোনো কি হয় তুলনা করা হয় সেটাকে বলা হয় মেটাফর। যদি সেন্টেন্সের মাঝে অ্যাজ, লাইক থাকে সেটাকে বলা হয় সিমিলি। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরের লাইনে চলে যাই, বলছে অ্যাজ অন ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ বই খুলে তাকায় তখন সে কি জানতে পায়? বই খুললেই তার ভিতরে আশ্চর্য আশ্চর্য দুনিয়াগুলো আমাদের সামনে উন্মোচিত হয়। যখনই আমরা বই পড়ি, খেয়াল করো, আমরা যখন কোনো একটা বই পড়ি তখন আমরা চেষ্টা করি কি এই বইয়ে কোন ধরনের শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে এসেছে, এবং এই বইয়ে পড়ে আমি আমার চিন্তা জগতের কোন ধরনের বিকাশ সাধন করতে পারবো। ধরো তোমরা বই পড়া কবিতা সবাই পড়েছো, বা বই পড়া একটা প্রবন্ধ আছে তোমাদের 9, 10 কি 8-এ। হ্যাঁ, দেখো বাংলায় বই পড়া প্রবন্ধের মধ্যে কি আছে, যে বই আমাদের কিভাবে সাহায্য করে। আমার মনে হয় এটা প্রমোদ চৌধুরীর একটা লেখা, যে বই আমাদের কিভাবে আমাদের মনোজাগতিক শক্তিকে জাগ্রত করে। দেখো শিক্ষক এবং বইয়ের মাঝে তুলনা করা হয়েছে। যেমন শিক্ষক, এখানে বলা হয়েছে শিক্ষক কিন্তু আমাদের কোনো কিছু পড়াতে পারে না। শিক্ষক কি করে? আমাদের ভিতরে যে শক্তি আছে এই শক্তিটাকে জাগ্রত করতে পারে। আমাদের যে চলার মতো একটা উদম্য সাহস আছে এই সাহসটাকে আরো তীব্র করতে পারে। এটা কি করতে পারে? বই। প্রিয় শিক্ষার্থীরা, এটাই এখানে বলা হয়েছে যে বই এমন একটা আশ্চর্যকর একটা বিষয়, আমরা যখনই বই খুলি তখন আশ্চর্য দুনিয়াগুলো আমাদের সামনে উঠে আসে। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে বই এখানে বলছে কি as one opens, যখন কেউ them and looks, বলছে যখন কেউ তাদের, অর্থাৎ তাদের কাকে বলছে এখানে? বইকে। যখন কেউ বইকে কি করে? খুলে, অর্থাৎ বই পড়ে, তখন কি হয়? আশ্চর্য দুনিয়াগুলো আমাদের সামনে উন্মোচিত হয়। তখন তার জানার জগৎটাকে কি হয়? উন্মোচিত হয়। যখন কেউ বই পড়বে তখন তার জানার জগৎ সত্যি উন্মোচিত হবে, সে অনেক কিছু জানতে পারবে। আমরা এই যে ফোন ডিপেন্ডেন্ট না হয়ে যদি আমরা বই ডিপেন্ডেন্ট হই, দেখো এই যে মোবাইল ফোনের ইউজ আছে, অ্যাবিউজ আছে, ভালো দিক আছে, খারাপ দিক। এখন তোমরা অনেকে এই মুহূর্তে ফোন চালাচ্ছ, 16 জন ক্লাস করতেছো। দেখো এখানে যদি তোমরা একটু ক্লাসটা ভালোভাবে দেখো তাহলেই কিন্তু তোমরা কি করতে পারবা? ক্লাসটা ভালোভাবে শিখতে পারবো। তখন কি হলো? এই ফোনের ইউজ হলো। আর তোমরা এখন কি করতেছো? ধরো ক্লাস করতেছো না, এটা কিন্তু অ্যাবিউজ হয়ে গেল। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই লাইনের ব্যাখ্যা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা একটু পরেরটাতে যাই। খেয়াল করো, বলছে নিউ আইডিয়াস এন্ড পিপল অ্যারাইজ। কি হয়? যখন আমরা বই পড়ি তখন নতুন নতুন ধারণা এবং নতুন নতুন মানুষ আমাদের সামনে কি হয়? এসে দাঁড়ায়। শিক্ষার্থীরা খেয়াল করো, ধরো তুমি শুভা একটা গল্প আছে, তুমি এটা পড়তেছো। খেয়াল করো শুভা এবং আরেকজন কে যেন ছিল, হ্যাঁ শুভা আরেকজন কে যেন ছিল ওই গল্পের। এই দুইজন, একজন কিন্তু ওই যে হচ্ছে বড়শি ফেলে কিন্তু মাছ ধরতো, ছিপ ফেলে, আর শুভা কিন্তু ছিল বোবা। দেখো দুইজনের মধ্যে একটা কম্বিনেশন। আমরা কিন্তু দেখো অনেক সময় বই পড়তে পড়তে কি করি আমরা, আমরা নিজেকে কাকে, ওই যে ওই গল্পের যে হচ্ছে চরিত্র, ওই ছেলেটার মাঝে আমরা নিজেকে দেখতে চাই। আবার কোনো মেয়ে আছে, সে হচ্ছে কি করবে, যে ওই মেয়েকে নিজের সঙ্গে তুলনা করে। এটাই বলা হয়েছে কি, দেখো যে নিউ আইডিয়াস এন্ড পিপল অ্যারাইজ। যখন আমরা বই পড়ি তখন আমাদের নতুন নতুন ধারণা সৃষ্টি হয়। দেখো শুভা কিন্তু দেখা যাচ্ছে গরুর সঙ্গে কথা বলতো, ঠিক আছে? গরু কি কথা বলতে পারে? সে গরুর আবেগ অনুভূতি বুঝতো। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে কোনো জিনিস বুঝতে হলে কিন্তু আমাদের আকল এবং আমাদের ইমাজিনেশনকে কাজে লাগাইতে হবে। আমরা যে কোনো কিছু পড়ার মাধ্যমে আমরা দুইটা জিনিস পাই, সেটা হচ্ছে আমাদের নতুন ধারণা সৃষ্টি হয় এবং নতুন নতুন ক্যারেক্টারকে আমরা নিজেদের মাঝে ধারণ করতে পারি। এখন বিষয় হচ্ছে বই ক্যান চেঞ্জ আওয়ার সেলফ। একমাত্র বই আমাদের চেঞ্জ করতে পারে, এছাড়া অন্য কিছু আসলে আমাদের চেঞ্জ করা সম্ভব না। বিলিভ ইন ইউর সেলফ অ্যান্ড স্টার্ট রিডিং। মানে বলছে এখানে ওই কথাটার অর্থ হচ্ছে এটা, যে তুমি তোমার নিজেকে বিশ্বাস করো এবং সমানে পড়তে থাকো। কি পড়তে হবে? বই পড়তে হবে, বিভিন্ন সোর্স থেকে বই। তাহলে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবা। ওকে, এর ব্যাখ্যা কি? বইয়ের পাতায় আমরা নতুন চিন্তা, নতুন চরিত্র, নতুন জগতের সাথে পরিচিত হই।
এই লাইনের অর্থ আমি আশা করছি বুঝতে পেরেছো। কিন্তু দেখো তোমরা যখন এটা কি করবা, ব্যাখ্যা ছাড়া পারবা, তখন হবে কি, যে নিউ আইডিয়াস এন্ড পিপল অ্যারাইজ। এই দেখো এই লাইনের মধ্যে কতগুলো ব্যাখ্যা আছে। বইয়ের পাতায় আমরা নতুন চিন্তা বলছে, এখানে বলছে নিউ আইডিয়া বলতে কি বোঝাচ্ছে, নতুন চিন্তা, চরিত্র, জগতের সঙ্গে আমরা পরিচিত হতে পারি কি, বাই রিডিং বুক। ওকে, এরপরে খেয়াল করি, ইন আওয়ার ফ্যান্সিস এন্ড আওয়ার আইস, বলছে আমাদের কল্পনা ও চোখের সামনে, আমাদের কল্পনা ও চোখের সামনে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি ঘুমিয়ে পড়েছো? অনেকেই বলেছো যে স্যার দ্বিতীয় লাইনটা আরেকবার। হ্যাঁ, বলছে অ্যাজ অন ওপেন্স দেম অ্যান্ড লুকস, বলছে যখন কেউ বই খুলে তাকায় তখন কি হয়, যখন কেউ বই খুলে তাকায়, অর্থাৎ এখানে বলতেছে যখন কেউ বই পড়ে। এখানে তাকায় বলতে কি বোঝাচ্ছে, যখন কেউ বই পড়ে তখন কি হয়, বই খুললেই তার ভিতরে, অর্থাৎ বইয়ের ভিতরে যে আশ্চর্য জগৎটা আছে এটা আমাদের সামনে উন্মোচিত হয়। বই পড়লে আমরা কি পারি, নতুন নতুন ধারণা পাই। এইগুলোই তো আমরা কি করি, প্রতিনিয়ত আমরা কি করি, মডিফাই করি এবং আমাদের বাস্তব জীবনে আমরা কাজে লাগাই, তাই না? এটাই বলছে এখানে লাইনে। পরে আমরা এই যে লাইনটা ব্যাখ্যা করতেছিলাম, একটু সবাই খেয়াল করো যে এরপর কি বলছে, বই পড়ার মাধ্যমে সেই চরিত্র ও ভাবনা আমাদের মনের ভিতরে জীবন্ত হয়ে ওঠে। তার মানে এখানে দেখো লাইনগুলো কম্বিনেশন দেখো কি বলছে, যে বই কত, আমাদের বইগুলো কত বিস্ময়ের জগৎ। তারপরে কি বলছে, যে যখন কেউ বই খুলে তাকায় নতুন নতুন ভাবনা ও মানুষ, অর্থাৎ মানুষ উঠে আসে। এরপর কি বলছে, আমাদের কল্পনা চোখের সামনে, যখন আমরা বই পড়ি তখন আমাদের কি হয়, আমাদের বিস্ময়ের জগৎটাকে আমরা বুঝতে পারি। এরপরে কি বলছে, যে যখন কেউ বই খোলে বা বই পড়ে তখন আমাদের কি হয়, নতুন নতুন ভাবনা এবং মানুষের চরিত্র আমরা বুঝতে পারি। এরপরে কি বলছে, আমাদের কল্পনা ও চোখের সামনে কি হয় বলতো, আমাদের চোখের সামনে এবং কল্পনায় এই মানুষগুলো কি করে না করে এবং তাদের আইডিয়া, এবং ওই কবি, ওই লেখক, ওই কবিতার মাঝে কোন ধরনের শিক্ষা দিয়েছে এটা আমরা ধারণ করতে পারি কিভাবে, বই পড়ার মাধ্যমে। এটাই বলছে এখানে, খেয়াল করো। ওকে, স্ট্যান্ডার্ড টু লাইন ইন্টারপ্রিটেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু, যারা এখনো আছে লাইভে, তোমরা একটু বলো যে আসলে কবিতাগুলোর ব্যাখ্যা তোমরা বুঝতে পারতেছো কিনা। তোমাদের সঙ্গে একটু কথা বলার আমার প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কবিতার ব্যাখ্যাগুলো বুঝতে পারতেছো কিনা একটু তোমরা আমাকে একটু কমেন্টে জানাও দ্রুত। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসে আসো একটু কাইন্ডলি বলো যে তোমরা কবিতার ব্যাখ্যাগুলো বুঝতে পারতেছো কিনা ক্লিয়ারলি। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু বলার চেষ্টা, সবাই একটু কমেন্টে আসো, যে একটু বলো যে তোমরা কবিতাগুলো বুঝতে পারতেছো কিনা। তোমরা হ্যাঁ, তোমরা কবিতার ব্যাখ্যাগুলো বুঝতে পারতেছো কিনা একটু কাইন্ডলি তোমরা একটু কমেন্টে জানাও। হ্যাঁ, তোমরা অনেকেই আসছো ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, একটু সবাই দ্রুত। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, আরেকবার ভাইয়া, আমাদের এই জন্য আমি বলি যে তোমাদের আগে থেকে অ্যানাউন্স করা হয় যে তোমাদের কখন ক্লাস হবে, তোমাদের আগে থেকে ক্লাসে এসে থাকা উচিত, তোমাদের আগে থেকে ক্লাসে এসে থাকা উচিত। ইয়েস স্যার, ওকে, হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমরা স্ট্যান্ডার্ড 2টা একটু দেখি। বলছে দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে। এখানে অনেকে মনে করবে যে যে ঘরে আমরা বসে পড়ি সেটি যেন মিলিয়ে যায়। এর অর্থ কি আসলে এটা, যে ঘরে আমরা পড়তেছি সেই ঘর সেটি যেন মিলিয়ে যায়? কি মিলিয়ে যায়? এখন বিষয় হচ্ছে এইটা আমাদের বুঝতে হবে, কি মিলিয়ে যায়। এখন আমরা খেয়াল করি যে বই পড়তে পড়তে আমরা ভুলেই যাই। এখানে খেয়াল করে, এখানে বলছে যে দ্য রুম উই সিট, বলছে আমরা যেখানে পড়ি ইন মিলস অ্যাওয়ে, সেই ঘরটি মিলিয়ে যায়। এখানে বলা হয়েছে যে বই পড়তে পড়তে আমরা ভুলেই যাই, আমরা কোথায় আসি, বাস্তব জগতে যেন হারিয়ে যাই। তার মানে কবি এখানে বারবার বলেছে যে কি, বই পড়ার মাধ্যমে আমরা বাস্তবতার সঙ্গে আমরা কি হয়ে পরিচিত হতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনের প্রকৃত ব্যাখ্যা কিন্তু এটা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে দ্য রুম উই সিট ইন মিলস অ্যাওয়ে, বলছে যে ঘরে আমরা বসে পড়ি সেটি যেন আমাদের সামনে মিলিয়ে যায়। অর্থাৎ বই পড়তে পড়তে ওই চরিত্রের মধ্যে যখন আমরা ঢুকি, যখন ওই গল্প বা উপন্যাস বা কবিতার সারমর্ম যখন আমরা বুঝি, মানে যারা বই প্রেমিক, যারাকে বলা হয় যে বইয়ের পোকা, যারা বই পড়তে ভালোবাসে, এই ক্লাসটা তাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। যে দেখো, তোমরা যারা বই পড়তে ভালোবাসো, দেখবা বই পড়তে পড়তে তুমি ভুলেই যাও তুমি কি করতেছো, কোথায় আছো। হ্যাঁ, এরপরের লাইনটা একটু খেয়াল করি।
and we find ourselves at a play, আমরা আমাদের নিজেদের খুঁজে পাই একটি খেলায়। এখন কি প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো যে অর্থাৎ আমরা গল্পের জগতে ঢুকে পড়ি, চরিত্রদের সঙ্গে আনন্দ পেতে উঠি। এখানে বলছে যে উই ফাইন্ড আওয়ারসেলফ, আমাদের নিজেদের খুঁজে পাই কার মাধ্যমে? আমি কিন্তু শুরুতেই বলছিলাম ওই যে শুভাকে দিয়ে উদাহরণ দিছিলাম যে কি অনেকেই কি করো তোমরা যে গল্প পড়তে পড়তে কি ওই গল্পের চরিত্রে নিজেকে দেখতে পাও। যখন কেউ ওই গল্পের সারমর্মটা বুঝতে পারো, তোমরা অনেকেই আছো যারা তোমরা এনিমেল ভালোবাসো, ঠিক আছে, এনিমেল লাভার, তোমরা অনেকেই দেখবা যে শুভার সঙ্গে কিন্তু একটা প্রাণীর কিন্তু একটা যোগসূত্র আছে। এটা এখানে বলছে যে অর্থাৎ আমরা গল্পের জগতে ঢুকে পড়ি, চরিত্রের সঙ্গে আনন্দে মেতে উঠি। এরপরে খেয়াল করো উইথ সামান হু, যে বলছে উইথ সামান হু বিফোর দ্য এন্ড, বলছে কাউকে নিয়ে যে গল্পের শেষে, অর্থাৎ যে গল্পের মাঝে থাকে সেই গল্পের শেষে বা যে গল্প থাকে সেই গল্প পড়তে পড়তে আমরা শেষে কি করি, আমরা নিজেদের কোনো একটা চরিত্রের মাঝে দেখতে পাই। এখানে এটাই বলছে চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। কোন একটা চরিত্র, ওই গল্প ধরো একটা গল্পেতে একটা চরিত্র নিয়ে হয় না, 2-3টা চরিত্র নিয়ে হয় সাধারণত, হ্যাঁ, এটাই বলছে এখানে। এরপরে খেয়াল করো মে বিকাম আওয়ার সুজেন ফ্রেন্ড, হয়তো আমাদের প্রিয় বন্ধু হয়ে যায়। কি ওই গল্পের যে চরিত্রটা, ওই গল্পের চরিত্রটা আমাদের প্রিয় বন্ধু হয়ে যেতে পারে এবং ওই চরিত্রের সঙ্গে আমাদের নিজেদের চরিত্র মিলাইয়া আমরাও কিন্তু কি উই ক্যান চেঞ্জ আওয়ারসেলফ, আমরা নিজেদের পরিবর্তন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বই পড়ার গুরুত্ব অসীম, বই পড়ার গুরুত্ব অসীম। বই পড়লে তোমাদের কিভাবে তোমাদের কাজ লাগবে এটা তোমাদের একটু পরে বলবো। তোমাদের বিজ্ঞান এবং বই কিভাবে আমাদের কাজে দিতে পারে, যে কিভাবে বই পড়লে ইফেক্টিভ হয়, আমি এই গল্প পড়ার কবিতা পড়ানোর পরে তোমাদের সঙ্গে আলোচনা করবো। ওকে, এখানে বলছে মে বিকাম, এখানে তো বললাম বলছে কোন চরিত্র আমাদের এতটা ছুঁয়ে যায় যে সে আমাদের মনে প্রিয় বন্ধুর মতো জায়গা করে নেয়। তাহলে এখানে কেন এখানে চুজেন ফ্রেন্ড বলছে খেয়াল করছো? মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, বলছে আমাদের প্রিয় বন্ধুর মতো হয়ে যায়। বলছে যারা তোমরা বই পড়তে ভালোবাসো, দেখবা বই পড়তে পড়তে তোমাদের এমন হয়ে যাবে যে তোমাদের ওই বিষয়টা ভালো লাগবে, যে তুমি তোমার প্রিয় বন্ধু, তোমার একটা বন্ধুর সঙ্গে দেখা হইলে তোমার যতটা আনন্দ হয়, তুমি দেখবা একটা বই যখন তুমি ভালোবাসবা, যখন ওই বইয়ের চরিত্রের সঙ্গে তোমার মিল পাবা বা তুমি যখন ওই চরিত্রের মাঝে হারিয়ে যাবা, তখন তোমার কাছে ওই আনন্দটা হবে যে তুমি তোমার বন্ধুর সঙ্গে, বেস্ট ফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, তোমরা অনেকেই ক্লাসে আসো, তোমাদের সকলকে থ্যাঙ্কস। ওকে, এরপরে আমরা একটু খেয়াল করি স্ট্যান্ডার্ড 3। ওকে, স্ট্যান্ডার্ড 3 খেয়াল করো। হ্যাঁ, তোমরা ওকে, এখানে একটু খেয়াল করি। হ্যাঁ, এটা ক্লাস 10 এর ক্লাস, ওকে। বলছে what we sail along the page, বলছে অথবা আমরা বইয়ের পাতায় ভেসে যাই। বলছে বই যেন এক নৌকা, অর্থাৎ বলছে বই যেন একটা নৌকান্ত আমাদের কল্পনার ভেলায় ভাসিয়ে নিয়ে যায়। অর্থাৎ বইকে এখানে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, হয়ে বলছে যে বই পড়তে পড়তে আমরা এমন একটা জগতে হারিয়ে যাই যেন আমরা নৌকায় ভেসে যাচ্ছি। হ্যাঁ, একটু কল্পনা করো তুমি বই পড়তে পড়তে নৌকায় ভাসতেছো বা একটা বিশাল নদীর মাঝে তুমি ভাসতেছো, যে সেফলি বিষয়টা কেমন লাগবে তোমার কাছে ফিলিং। ওকে, এরপরে দেখো টু সাম আদার ল্যান্ড অর এজ, বলছে অন্য কোন দেশ বা যুগে। বলছে বই আমাদের সময় ও স্থানের সীমা অতিক্রম করে নতুন দুনিয়ার কাছে পৌঁছে দেয়। তাহলে বই যখন আমরা পড়বো তখন কিন্তু এই বই কি করবে আমাদের, যে ধরো আমাদের দেশ ছাপিয়ে আমরা ধরো ভারতের তো সম্পর্কে আমরা সবকিছু জানি না, ধরো আমেরিকা সম্পর্কে জানি না, তুরস্ক সম্পর্কে আমরা খুব ভালো জানি না। যখন আমরা বেশি বেশি বই পড়বো তখনই কিন্তু এইগুলো সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস আমরা খেয়াল করি, যারা এখানে আমরা অভিভাবকরা আছি, আমরা একটা জিনিস একটু খেয়াল করি, আমরা আমাদের সন্তানদের কি পড়াই, যখন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে তখন আমরা মুখস্থ করে সাধারণ জ্ঞান। এইটা যদি আমরা আগের থেকে করি, যদি আমরা বিভিন্ন দেশ এবং ভৌগোলিক অবস্থা এই সম্পর্কে অনেক বই আছে, অনেক লেখকের বই আছে, এই বইগুলো আমরা যদি আমাদের সন্তানদের হাতে তুলে দেই, তারা যখন এগুলো আস্তে আস্তে পড়বে, বিভিন্ন দেশ এবং জাতি সম্পর্কে জানবে, তখন কিন্তু তাদের আর ইন্টারমিডিয়েট বা বিশ্ববিদ্যালয় লেভেলে গিয়ে তাদের কিন্তু মুখস্থ করতে হয় না। আমাদের কেন মুখস্থ করতে হয়? কারণ আমরা পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ। আমাদের উচিত আমাদের সন্তানদের একটু আমাদের পাঠ্য বইয়ের বাহিরেও একটু জগৎটাকে ঘুরে দেখতে দেওয়া উচিত। আপনার সন্তানকে আপনি জিজ্ঞাসা করেন তো, সে পাঠ্য বই ছাড়া কি বলতে পারবে?
মানে আপনার সন্তানকে আপনি শিখিয়েছেন কিভাবে যে গরু সম্পর্কে রচনা লিখতে হয়, কিন্তু আমাদের সন্তানদের আমাদের উচিত শেখানো যে শুধু গরু না, ডাইনোসর সম্পর্কেও কিভাবে লেখা যায়। ওই যে গরুর চার পা, অনেকেই আছে শহরের শিক্ষার্থীরা গরুর যে চার পা আছে এটা মনে হয় শুনলে অবাক হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এরপরে খেয়াল করো যে তারপর বলছে হিয়ার্স আওয়ার বডি ইন দা চেয়ার, বলছে আমাদের দেহটা যদিও চেয়ারেই বসে আছে কিন্তু আমরা ঘুরছি দেশ বিদেশে যখন আমরা বই পড়তেছি। দেখো কাশ্মীর সম্পর্কে আমরা কি জানি, যখন কাশ্মীর সম্পর্কে কোন একটা লেখকের বই পড়বো তখন দেখা যাবে ওই কাশ্মীরটাকে কত চমৎকার ভাবে ওই লেখক মানে ফুটে তুলেছে তার লেখায়। হ্যাঁ, আমাদের বই পড়া উচিত। এরপরে খেয়াল করো কি বলছে, বাট বলছে কি দেখো, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন সেখান বলছে আমাদের মন সেখানে বইয়ের জগৎ, আমাদের মন যেখানে থাকে সেখানেই আমাদের মানে বই যেখানে যে যত বেশি বই পড়বে সেই জুড়েই আমাদের কি থাকবে, সেখানেই আমরা আমাদের বইকে মানে হচ্ছে আমাদের মনকে পাবো। আমরা যে যত বই পড়বো সেই জগৎ জুড়ে আমাদের কি মনটা থাকবে, যে যত বই পড়বো। হ্যাঁ দেখো আমি ধরো কাশ্মীর সম্পর্কে একটা বই পড়েছি খুব সুন্দর, যে কাশ্মীর অতীতে কেমন ছিল বর্তমানে কেমন, হ্যাঁ, এবং কি কি ওখানে মানে জাতির তারা কতটা জাতি বসবাস করতো, কি কেন কাশ্মীরকে বলা হয় হচ্ছে ভূস্বর্গ, এই বিষয়গুলো যখন আমি একটা লেখকের থেকে যখন পড়বো, লেখকের লেখা থেকে, তখন ওই বিষয়টা সম্পর্কে আমি বিশদভাবে জানতে পারবো। হ্যাঁ, ওকে। এরপরে দেখো ভাইয়া, ওকে, স্ট্যান্ডার্ড 4 এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু খেয়াল করি। বলছে ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রতিটি বই এক একটি জাদুর বাক্স, প্রতিটি বই কি এক একটি জাদুর বাক্স। প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই ক্লাসে এখনো যুক্ত আছো, আজকে আমাদের এই কবিতা ব্যাখ্যার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটাই মানে কবিতার ব্যাখ্যা শিখবো এবং সামারি কিভাবে লিখতে হয় এটাও শিখবো। হ্যাঁ, স্যার অন্য কোনো বই কি পড়ান? অন্য কোনো বই আমাদের পড়তে হবে। আমরা অনেক সময় দেখো তোমাদের এই যে ক্লাস করে তোমাদের আমি একটা ধারণা দিব কিভাবে বিজ্ঞান আমাদেরকে বই পড়তে বলে, এবং বিজ্ঞানের সঙ্গে আমাদের পুরো শরীরের একটা কি কম্বিনেশন আছে এই সম্পর্কে তোমাদের আমি বলবো। আমি যদি তোমাদের এখন সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে বলি, বা আমরা এজ এ শিক্ষক আমরা কিন্তু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উপদেশ বা একটা ক্লাসে বিভিন্ন কথা বলে থাকি, এই কথাগুলো কোথা থেকে শুনে না, আমাদের অনেক বই পড়তে হয়। প্রিয় শিক্ষার্থীরা আমি বলছি তোমাদেরও বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা উচিত। আমরা কে কোন ফ্যামিলিতে মানে জন্মগ্রহণ করেছি ডাজেন্ট ম্যাটার, বাট আমরা কে কতটা অর্জন করতে পেরেছি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিল গেটসের একটা কথা আছে, ইফ ইউ বর্ন পোর ইটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই ফর ইটস ইউর মিস্টেক। তাহলে তুমি দেখো আমার বাবা ধরো বই পড়েনি, তাহলে আমার বই পড়লে দোষ কি? হ্যাঁ, তোমাকে যে ওই সিস্টেমে চলতে হবে বিষয়টা এমন না, তোমাকে বই পড়া উচিত। হ্যাঁ, কারণ বাস্তবতার জগৎ এবং পুরো মানে একটা বিশ্ব জগতের সঙ্গে নিজেকে পরিচয় করানোর জন্য। এরপরে খেয়াল করো, বই যেন এক আশ্চর্য বক্স, যা খুললেই জাদুর মতো নতুন জগৎ বেরিয়ে আসে। লাইনগুলো রিপিট করা হয়েছে হুইচ উইথ এ টাচ এ চাইল্ড আনলক্স, বলছে এক শিশু স্পর্শ করলেই খুলে যায়। অর্থাৎ যারা বই পড়ে, যে শিশুরা বই পড়ে দেখবা যে তারা একটু এক্সট্রাঅর্ডিনারি হয়, তারা একটু কি হয় এক্সট্রাঅর্ডিনারি হয়, তারা বুঝতে পারে যে বাস্তবতা কি, এবং তারা অনেক ইন্টেলেকচুয়াল হয়। ধরো তোমাকে শুধু পাঠ্য বইয়ে ধরো 5টা গল্প আছে, 5টা কবিতা, এর মধ্যে সীমাবদ্ধ। তুমি যখন আরো কিছু বই পড়বা তুমি তখন আরো অনেক কিছু জানতে পারবা। ধরো একটা বিতর্ক কম্পিটিশনে গেছো, তখন তুমি কি করবা, দেখবা ওই বিতর্ক কম্পিটিশনে তোমাকে কিন্তু বিভিন্ন টপিক সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে হবে, জেনেই কিন্তু ওখানে বিতর্কে যেতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী এগুলো কোথায় জানবা? আমার একটা কথা মনে পড়ে গেল, যে আমি যখন ক্লাস 7 কি 8-এ ছিলাম, মেবি 8-এ, তখন বিতর্ক কম্পিটিশনে আমি অংশগ্রহণ করেছিলাম। তখন বাল্য বিবাহের পক্ষে বিপক্ষ বলতে বলেছিল, এখন আমার দুর্ভাগ্যক্রমে পড়েছিল বাল্য বিবাহের পক্ষে। এখন কথা হচ্ছে তখন বাল্য বিবাহের পক্ষে আমি কি জানি, কয়টা শব্দ জানি, এটা আমি কতক্ষণ বলবো, মিনিমাম 2 মিনিট কথা বলতে হবে, বা 3 মিনিট বা 5 মিনিট। তখন আমি 6, 7, 8, 9 যত ভাই বোন আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে শুরু করলাম কার বইয়ে বাল্য বিবাহ সম্পর্কে আছে। তখন ওই যেই বইয়ে পেয়েছি বাল্য বিবাহ সম্পর্কে 9-এর বইয়ে, ওইখান থেকে পড়ে নিয়ে আমি কি করেছি, কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। শিক্ষার্থীরা আমি এখানে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে শিশু স্পর্শ করলেই খুলে যায়। অর্থাৎ একটা শিশু তোমরা যখন বই পড়বা তখনই তোমার বাস্তবতার জগৎটা খুলে যাবে, তাছাড়া কিন্তু খুলবে না। এখানে বই পড়া শুধু পাঠ্য বইকে বলা হয়নি। এরপরে বলছে শিশুর কৌতূহল আর কল্পনা বইয়ের জাদু উন্মোচিত করে। আচ্ছা, এরপরে খেয়াল করো, ইন বিটুইন দেয়ার আউটসাইড
কাভার্স বলছে বইয়ের মলাটের ভিতরে এবং বাহিরে কি আছে বলতো, বইয়ের সাধারণ কাভারের নিচে লুকিয়ে থাকে অগণিত রত্ন। অর্থাৎ ধরো একটা বই, তুমি ধরো এই বইটা তোমরা হচ্ছে পড়বে, এখন এই বইয়ে কি কি আছে না আছে, ধরো এটা কিন্তু তোমাদের একাডেমিক বুক, এই একাডেমিক বইয়ের মধ্যে কিন্তু অনেক গল্প আছে, যেমন ধরো এডুকেশন এন্ড লাইফ আছে, হ্যাঁ হয় এডুকেশন, আসলে এডুকেশন আমরা কেন, শিক্ষা কি কেন, এই বিষয়গুলো তোমরা জানতে পারবো অনেক কিছু। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, বিষয় হচ্ছে বই যখনই আমরা খুলি তখনই বইয়ের মালাটি, এখানে বলছে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় লেখক এবং কবি সাহিত্যিকদের কিছু দর্শন থাকে এবং কিছু বাস্তবতার সঙ্গে তাদের কল্পনার যে মিল সেটাই তারা হচ্ছে ফুটে তোলে তাদের হচ্ছে বইয়ে। এরপরে কি বলছে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই তাদের প্রেমিক পাঠকদের জন্য সবকিছু ধারণ করে। শিক্ষার্থীরা যারা বই ভালোবাসে তাদের জন্য বই জ্ঞান আনন্দ অভিযান সবই দেয়। যারা বই ভালোবাসে, এখানে বই ভালোবাসা শুধু পাঠ্য বই না, পাঠ্য বইয়ের বাহিরেও যে একটা জগৎ আছে এটার সঙ্গেও আমাদের নিজেদের কি করতে হবে, পরিচিত করতে হবে। ওকে, এই ছিল আমাদের বুক বই সম্পর্কে কবিতা। আমি আশা করছি প্রত্যেকটা লাইন তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমরা বলো বইয়ের কবিতা তোমরা বুঝতে পেরেছো কি না? ওকে, তোমরা বুঝতে পেরেছো কি না সবাই একটু বলো। না, এটা হচ্ছে কবিতার বই না, এটা হচ্ছে এই বইটা হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট যে শিক্ষার্থীরা আছো, তোমরা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবা তখন এই বই পাবা। তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক অ্যানালাইসিস করা আছে এটা। হ্যাঁ, আর তোমাদের হচ্ছে যে এগুলো ফ্রি ক্লাস, তোমরা যারা ফ্রি ক্লাস করবে তোমরা পার্সোনালি আমাদের গ্রুপ আমাদের পেজে যোগাযোগ করবে, তোমরা ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা কবিতার ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে, টেনশন নাই। আই লাভ অল বুকস, গুড। আল রাফি, ওকে ভাই। এখন আমরা কি জানবো, সামারি। এখন সবাই খেয়াল করো, এই কবিতা থেকে আমরা কি জানলাম, এই কবিতা থেকে কিন্তু আমরা বেশ কিছু বিষয় জানতে পেরেছি। কি, বই পড়লে আমাদের বাস্তবতার সঙ্গে পরিচিত হতে পারি, আমাদের ইমাজিনেশন আমাদের বৃদ্ধি পেতে পারে, তারপরে আমরা নতুন নতুন চরিত্রের সঙ্গে নিজেদের যোগসূত্র করতে পারি এবং পরিচিত হতে পারি। এগুলোই কিন্তু এই বই পড়ার হচ্ছে মূল বক্তব্য। এখন সবাই একটু দেখো এখানে যে সামারিটা কি বলছে, কি বলছে দেখো, দ্য পোয়েট সেজ দ্যাট বুকস আর ম্যাজিক্যাল ওয়ার্ডস, প্রথম লাইন থেকে নেওয়া, ফুল অফ আইডিয়া, বলছে ধারণা, মানুষ। এরপরে কি বলছে বলতো, অ্যাডভেঞ্চার্স, অ্যাডভেঞ্চার্স বিভিন্ন অভিযান, খেয়াল করো সবাই, বিভিন্ন অভিযান। এরপরে দেখো ড্রিমস, স্বপ্ন, হোয়েন উই রিড আওয়ার বডি স্টেজ ইন ওয়ান প্লেস, যখন আমরা কোনো কিছু পড়ি তখন আমার শরীর জাস্ট একটা জায়গায় বসে থাকে, বাট আমরা সারা দুনিয়া ঘুরে আসতে পারি। ধরো তুমি একটা বই পড়তেছো ট্রাভেলস ইন বাংলাদেশ, ওখানে কি থাকবে, বাংলাদেশের মানে ধরো ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এই যে একটা বিষয় আছে যে বাংলাদেশের যে দর্শনীয় স্থানগুলো আছে এই সম্পর্কে তুমি একটা বই পড়তেছো। তুমি কিন্তু একটা চেয়ারে বসে আছো, কিন্তু তুমি জানতে পারতেছো বাংলাদেশের কোথায় কোথায় টুরিস্ট প্লেস আছে। হ্যাঁ, তুমি কিন্তু বসে আছো একটা চেয়ারে, তুমি কিন্তু ঘুরতেছো সারা বাংলাদেশ, তুমি জানতে পারতেছো কোথায় কি আছে। এটা একটা আনন্দের জগৎ আমাদের উন্মেচিত করে কিনা? অবশ্যই করে। হ্যাঁ, এরপরে খেয়াল করো যে বাট আওয়ার ইমাজিনেশন ট্রাভেলস ফার অ্যাওয়ে, বলছে কিন্তু আমাদের আমাদের কি বলছে দেখো তো, বলছে বাট কিন্তু আমাদের ইমাজিনেশন ট্রাভেলস ফার অ্যাওয়ে, কিন্তু আমাদের যে কল্পনার জগৎ সেটা আরো অনেক বড়। ঠিক আছে, এন্ড খেয়াল করো তারপরে কি বলছে, ফর দিস, এই জন্য, হু লাভ বুকস, যে বই ভালোবাসে, দে কন্টেইন ইনলেস ওয়ান্ডার্স এন্ড হ্যাপিনেস, যে বই পড়তে ভালোবাসে সে কি অনেক সুখ অনুভূত করতে পারে এবং সে সুখ অ্যাকুয়ার করতে পারে, কন্টেইন নিজের মধ্যে ধারণ করতে পারে এবং সে অনেক বিস্ময়ের জগতের সঙ্গে নিজেকে পরিচিত করিয়ে দিতে পারে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হচ্ছে বই বা বুক কবিতার হচ্ছে ব্যাখ্যা এবং সামারি। তোমরা সবাই বুক কবিতাটা বুঝতে পেরেছো কি না? এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন কাইন্ডলি তোমরা একটু কমেন্টে জানাও। এরপরে আমরা দ্বিতীয় কবিতাতে চলে যাব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা একটু সবাই একটু কমেন্টে জানাও। হ্যাঁ, সামারি লেখার বেস্ট নিয়ম। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, আমি যে তোমাকে কবিতাটা ব্যাখ্যা করলাম তুমি এখান থেকে কি শিখতে পেরেছো এটাই তোমাকে লিখতে হবে। কয় লাইনে? 2-3 লাইনে। দেখো তোমার কিন্তু পুরো কবিতা আমি এটাই ব্যাখ্যা করে দেখিয়েছি যে বই আমাদের কি করে, বাস্তবতা জগতের সঙ্গে পরিচয় করে দেয়, বই আমাদের কি করে, ইমাজিনেশন বৃদ্ধি করে,
বই আমাদের নতুন নতুন ক্যারেক্টারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, ওই ক্যারেক্টার হিসেবে নিজেকে ভাবতে সাহায্য করে এবং আমাদের জ্ঞান বিজ্ঞানের জগৎকে কি করে সম্প্রসারণ করে। তোমাকে আগে কবিতার ব্যাখ্যা বুঝতে হবে, তারপরে তোমাকে কি করতে হবে বলো তো, কবিতার সামারি লিখতে হবে। এই যে তোমরা যে নিয়ম খুঁজো না, যে পরীক্ষার আগের রাতে শুধু নিয়ম দেখে যাবা, কবিতার প্রথম 2 লাইন, শেষের 2 লাইন, মাঝের 2 লাইন, এই সময় বাংলাদেশ থেকে চলে গেছে। হ্যাঁ, এই যে প্রথম 2 লাইন, মাঝের 2 লাইন, শেষের 2 লাইন, এই চিন্তা ভাবনা বাদ দাও, আগে শেখো, আগে পড়া বোঝো, তারপরে সামারি লেখো। এত এত যদি তোমরা চোর হও তাহলে সমস্যা, চোর হওয়া যাবে না, এত বুঝতে হবে ভাইয়া, একটু বুঝতে হবে। হ্যাঁ, ওকে, কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট সেস অ্যাবাউট দ্য গুড থিংস দ্যাট রিডিং এ বুক ক্যান ডু টু ইউ। বলছে এখানে দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট সেস, কবি কি বলেছে, বলছে অ্যাবাউট দ্য গুড থিংস, ভালো বিষয়গুলো সম্পর্কে কবি কি বলেছে, বই পড়া সম্পর্কে, দ্যাট রিডিং এ বুক ক্যান ডু টু ইউ, যেটা যেটা পড়ার মাধ্যমে কি করতে পারে বলতো, যে বই পড়ার মাধ্যমে ক্যান ডু টু ইউ, তোমাকে কি করতে পারে বলতো, ভালো কিছু ধারণা দিতে পারে। কবি কোন কোন বিষয়ের কথা বলছে মনে আছে কি তোমাদের, কোন কোন বিষয়ের কথা বলছে কবি, যে এই বই পড়লে তুমি এই ভালো বিষয়গুলো নিজেকে ধারণ করতে পারবা, কি করতে পারবা দেখো এখন খেয়াল করো সবাই। Poet says that reading a book can take us into wonderful worlds full of imagination and adventure. বলছে we can open a book, we meet new people, explore new ideas and travels to different places and times. Even while sitting in the same room, book make our minds active and fill our hearts with joy and wonder. অর্থাৎ বই আমাদের আনন্দ এবং বিস্ময়ের জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়েছো। এন্ড পরের একটা কোশ্চেন আছে, খেয়াল করো, পরের কোশ্চেনটা খেয়াল করো, বলছে হোয়াট আদার বেনিফিটস ডু ইউ থিঙ্ক রিডিং বুকস ক্যান গিভ ইউ। বলছে এটা ছাড়াও, বলছে এইটা ছাড়াও বই তোমাকে আরো কি কি মানে কি কি তোমাকে দিতে পারে। বেনিফিট মানে কি, বেনিফিট মানে বই পড়ার লাভ। হ্যাঁ, আর কি কি লাভ হতে পারে, এখানে কি কি বলা হয়েছে, যে তুমি অ্যাডভেঞ্চার বুঝতে পারো, ইমাজিনেশন বুঝতে পারো এবং ওয়ান্ডারফুল জগতের সঙ্গে পরিচিত হতে পারো। তাহলে এইটা ছাড়া বই আর তোমাকে কি কি দিবে। রিডিং বুক ইনক্রিজ আওয়ার নলেজ, তাহলে বই পড়ার মাধ্যমে আমাদের কি হয়, বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, ইনক্রিজ আওয়ার নলেজ। এরপরে কি হয়, এরপরে ভোকাবুলারি, আমাদের ভোকাবুলারি বা শব্দ ভান্ডার আমাদের বৃদ্ধি পায়, কথা তখন আমরা গুছিয়ে বলতে পারি এবং সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে পারি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো, বলছি ইট হেল্পস আস টু থিঙ্ক ডিপলি, বই পড়ার মাধ্যমে আমাদের কোনো কিছু গভীরভাবে চিন্তা করতে সাহায্য করে। এরপরে খেয়াল করো, ইমপ্রুভ কনসেন্ট্রেশন, আমাদের মনোযোগটাকে বৃদ্ধি করে। ধরো তুমি ডোপামিন ডেটক্স সম্পর্কে পড়াশোনা করেছো, তখন কি হবে, তুমি বুঝতে পারবা তুমি বেশি ফোন চালাইতেছো, তার মানে তোমার বেশি ডোপামিন নিঃসরণ হচ্ছে, তার মানে এটা তোমার করা যাবে না। আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এরপরে খেয়াল করো, এরপর কি বলছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পিপল অ্যান্ড লাইফ বেটার, এবং মানুষ কি করতে পারে, মানুষ সম্পর্কে বা মানুষ ভালো কিছু জানতে পারে, বুঝতে পারে, অ্যান্ড লাইফ বেটার অর্থাৎ মানুষের জীবন এবং মানুষ সম্পর্কে, নিজেদের সম্পর্কে, মানুষ সম্পর্কে সে নিজে ভালো বুঝতে পারে। এবারে বুকস অলসো গিভস আস স্পিচ ইন্সপিরেশন and the ability to dream, বলছে স্বপ্ন দেখার সক্ষমতা, তারপরে কি বলছে, তারপর বলছে ইন্সপিরেশন, অনুপ্রেরণা, এবং আমাদের কি বলতো মাঝে শান্তি প্রদান করতে পারে এই বই। শিক্ষার্থীরা, দুই প্রশ্নের মধ্যে পার্থক্য আছে। এখন তোমরা কি করো, প্রথম থেকে 2 লাইন, শেষের থেকে 2 লাইন, এই যদি তোমরা তোমাদের পড়াশোনা হয় এখনো, তাহলে তোমরা এবার ফেল করবে আরো বেশি। হ্যাঁ, ডোপামিনটা এক্সপ্লেইন করলে ভালো হয়। কোনটা এক্সপ্লেইন করি ভাইয়া, দেখো তোমাদের ডোপামিনটা একটু এক্সপ্লেইন করে শোনাই তোমাদের। দেখো, হ্যাঁ, ওকে, আচ্ছা, আচ্ছা, ডোপামিনটা আসলে কি একটু সবাই খেয়াল করো, আমি তোমাদের সঙ্গে একটু ডোপামিন নিয়ে কথা বলি। ডোপামিন হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার,
যেটা আমাদের মস্তিষ্ক থেকে নিঃসৃত হয়, এক ধরনের হরমোন। এখন এই ডোপামিন এটা যদি চুরি হয়ে যায় তখন আমাদের কোনো কাজে মনোযোগ আসে না। ডোপামিন যত বেশি নিঃসরণ হবে ওই কাজ করতে তুমি তত উদ্বুদ্ধ হবা, তত বেশি কাজ মানে ওইটা করতে চাইবা। আমি তোমাদের একটা বাস্তবতার সঙ্গে মিল করিয়ে দিই, তাহলে বুঝতে পারবা ডোপামিনটা আসলে কি। আনন্দপূর্ণ কাজ, ধরো তুমি চোখ বন্ধ করে দেখো যে তুমি আজকে একটা টিকিট কেটেছিলে, সেখান থেকে তুমি একটা 5 লক্ষ টাকা পেয়েছো, অথবা ধরো তুমি একটা ভালো একটা সুন্দর একটা কার পেয়েছো, তোমার কতটা আনন্দ হবে। মানুষ যখন পুরস্কার পাবার মতো কোনো কাজ করে তখন ডোপামিনটা সবচেয়ে বেশি নিঃসরিত হয়, আর ওই কাজটা মানুষ বারবার করতে চায়। এখন বিষয় হচ্ছে কোন কাজগুলোতে ডোপামিন কম নিঃসৃত হয়, কোন কাজগুলোতে ডোপামিন বেশি নিঃসরণ হয়। মনে রাখবা, শুধু পুরস্কার পাবার মতো আনন্দ, সেগুলোতে হচ্ছে পুরস্কার পাবার মতো আনন্দ, এগুলোতে ডোপামিন বেশি নিঃসরণ হয়। বা ধরো বই পড়া, এটা কি তুমি বই পড়লে কি পুরস্কার পাবার মতো আনন্দ পাও? যার ফলে এইখানে বই পড়া, এখানে ডোপামিনটা কম নিঃসরণ হয়। এখন বিষয় হচ্ছে ধরো তুমি তোমার মোবাইল ফোন আছে, তুমি কি করলা, সারাদিনে ধরো 1 ঘন্টা মোবাইল ফোন চালিয়েছো, তুমি রিলস দেখতেছো, তুমি কিন্তু রিলস দেখে কি আনন্দ পাও, যার ফলে সারাদিন তুমি রিলস দেখতেই থাকো। তার মানে কি, তখন তোমার ডোপামিন নিঃসরণ হচ্ছে, যার ফলে তুমি ওই কাজটা বারবার করতে চাইতেছো। কিন্তু যখন দেখো ডোপামিন কিভাবে চুরি হয়, এটা আমি একটু বলি তোমাদের, কিভাবে ডোপামিন চুরি হয় এটা একটু সবাই খেয়াল করো। ধরো তুমি, আচ্ছা, যদি ডোপামিন বেশি নিঃসরণ হয়, বই পড়া বা এই সকল কোনো কাজে ডোপামিন কম নিঃসরণ হয়, বা পুরস্কার পাওয়ার মতো আনন্দ বা তোমার যেগুলো আনন্দ দেয় সে কাজে ডোপামিন বেশি নিঃসরণ হয়। ডোপামিন চুরি হবার ফলে আমাদের পড়াশোনায় মনোযোগ সৃষ্টি হয় না। কিভাবে একটু খেয়াল করো। ধরো তুমি একটা গাড়ি চালাচ্ছ, বাইক, সে বাইকের স্পিডোমিটার আছে 100-তে, তুমি কি সঙ্গে সঙ্গে সেটা 10-এ নামাইতে পারবা? হ্যাঁ, নামাইতে পারবা, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100%। শিক্ষার্থী, এখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, তুমি যখন ফোন চালাচ্ছ তখন তোমার ডোপামিন নিঃসরণ হচ্ছে প্রতি সেকেন্ডে ধরো 90%। বাট তুমি বই পড়া রেখেই মোবাইল ফোন রেখেই সঙ্গে সঙ্গে যদি তুমি বই ধরো, বই ধরো, হ্যাঁ, তখন কি হবে, ডোপামিনটা কম নিঃসরণ হবে। যার ফলে কি হবে, এখানে খেয়াল করো, ডোপামিন যখন কম নিঃসরণ হবে তখন তোমার কিন্তু বই, এখানে দেখো এখানে 90% আর এখানে প্রয়োজন হচ্ছে 10%। এখানে দেখো তো, তুমি ফোন রেখেই সঙ্গে সঙ্গে যখন বই হাতে নিচ্ছ তখন কি তোমার মনোযোগ সেম হবে? কম্বিনেশন, অর্থাৎ দুই পাশে কিন্তু সেম হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। অনেকে আছে কি সারাদিন ফোন দেখার ফলে সারাদিন দেখার পরে সে পড়তে বসে এবং পড়ায় মনোযোগ আসে না। কেন? এই যে এখানে ডোপামিনটা চুরি হয়ে গেছে, ডোপামিনটা চুরি হয়ে যাওয়ার ফলে তার কিন্তু আর পড়াশোনায় মন বসছে না। কারণ বই পড়া একটা কঠিন কাজ, এই কাজের সবচেয়ে ডোপামিন কম নিঃসরণ হয়। তারা আমাদের কি করতে হবে, আমাদের একটু বুঝে শুনে কাজ করতে হবে। আমরা যারা বেশি ফোন চালাই তাদের জন্য কিন্তু ক্ষতিকর ডোপামিন। আমাদের চেষ্টা, আর ডোপামিনকে বেশি নিঃসরণ করানো যায় কখন? সকালে, যখন আমরা ঘুম থেকে উঠতে পারি। আমাদের সকাল রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত ডিপ স্লিপ হয়। আমাদের মাথায় কিন্তু কিছু রশ্মি, অর্থাৎ আলট্রাভায়োলেট রশ্মি আছে, এটা কিন্তু কি হয়, চলতে থাকে। ধরো একটা ফ্যান ছাড়া আছে, এই ফ্যান কি বন্ধ করার সঙ্গে সঙ্গে কি সুইচ অফ হয়ে যাবে? না, সুইচ অফ করার সঙ্গে সঙ্গে ফ্যান বন্ধ হবে না, ঘুরতেই থাকবে কিছুক্ষণ। যখন আমাদের মাথার ভিতরে এই তরঙ্গ যত বেশি হবে, যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ আমাদের ব্রেন ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা, এই জন্য আমাদের সকাল সকাল ঘুমাতে যাওয়া উচিত, সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। তাহলে আমাদের ব্রেনের ক্যাপাসিটি বেড়ে যাবে এবং আমাদের ডোপামিনটাও আমাদের কি হবে, ডোপামিনটাও আমাদের নিঃসরণ ক্ষমতাটা একটা সেফ জোনে চলে আসবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি ডোপামিন সম্পর্কে তোমরা একটু হলেও ধারণা পেয়েছো। এখন যে বিষয়টা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে পোয়েম ইন্টারপ্রিটেশন। ওকে, সবাই একটু খেয়াল করো। এই যে কবিতা এখন করবো, টু মাদার্স রিমেম্বার্ড, খুব সুন্দর একটা কবিতা এটা। শিক্ষার্থীরা, টু মাদার্স খুব সুন্দর একটা কবিতা এটা। আমি আশা করছি এই কবিতার মধ্য দিয়ে তুমি বুঝতে পারবা যে তুমি সন্তান এবং তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা এ পর্যন্ত ক্লাসে থাকবা এবং তোমাদের খুব চমৎকার ভাবে আজকের এই ক্লাসে আমি কবিতাটা ব্যাখ্যা করে দিব। কবিতার নাম হচ্ছে টু মাদার্স রিমেম্বার। টু মাদার্স রিমেম্বার। আমি এখানে আগে ব্যাখ্যা করে দেই, এখানে মাদার্স কেন হলো বলতে পারো? কারণ এখানে ডিটারমিনার আছে টু,
আমি তোমাদের মনে হয় নাউনের প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ডিটারমিনার কি। হ্যাঁ, এখানে খেয়াল করো টু মাদার্স, এখানে ডিটারমিনার আছে প্লুরাল, যার ফলে পরের নাউনটা হয়েছে প্লুরাল। হ্যাঁ, টু মাদার্স রিমেম্বার্ড, এটা কে লিখেছে? এখন খেয়াল করে, এখানে যেহেতু ইংলিশ উচ্চারণটা কঠিন, তোমাদের জন্য দুর্বোধ্য, এই জন্য আমি বাংলায় লিখে দিয়েছি যেন তোমাদের জন্য সহজ হয়। তাহলে বাংলায় কি হবে? জুয়ান। তোমরা আবার জুয়ান বলো না, হ্যাঁ। তাহলে এটা কি? জুয়ান স্লো, কি বলবো এখানে? কি বলবা? ডান কানে শোন, ডান কানে শোন, ডান কান শোন। ঠিক আছে, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু স হবে, স না। হ্যাঁ, ওকে। এখন আমরা কবিতার ব্যাখ্যায় চলে যাই। খেয়াল করো, লাইন ইন্টারপ্রিটেশন খুব গুরুত্বপূর্ণ। বলছে আই হ্যাভ টু মাদার্স। ও, আমি কবিতার পুরো কবিতার একটা সামারি প্রথমেই বলে নেই। এই কবিতায় কবি তার মায়ের দুইটা রূপকে বর্ণনা করেছে। কয়টা রূপ? দুইটা। দেখো, তুমি যখন ছোট শিশু, তখন তোমার মা তোমাকে কত আদর যত্ন করে বেড়ে তোলে। হ্যাঁ, এবং তুমি যখন ছোট থাকো তখন তোমার মা কিন্তু ইয়ং থাকে, তাই না? আমরা যখন ছোট ছিলাম প্রত্যেকে আমাদের মায়েরা কিন্তু ইয়ং। যখন আমার মায়েরা বৃদ্ধ হয়ে যায়, এখানে এটাই বলছে যে টু মাদার্স। কবিতার লাইনে, কবিতার নামের মাঝেই এই পুরো কি আছে, পুরো কবিতার ব্যাখ্যা আছে। বলছে টু মাদার্স রিমেম্বার্ড, বলছে যে দুই মা, অর্থাৎ মায়ের যে দুইটা রূপ, সেই দুইটা রূপকে কল্পনা করে এই কবিতাটা লিখেছেন। কি কি রূপ? যখন হচ্ছে সে যৌবন কালে মা কেমন থাকে, এবং মা যখন আমাদের মতো শিশু হয়ে যায় বৃদ্ধকালে, তখন সে কেমন থাকে। এখানে আবার তোমরা কেউ মনে করো না যে আমার বাবা দুইটা বিয়ে করেছে, আরে বাবা, বাবার দুইটা বউ না। হ্যাঁ, এখানে হচ্ছে একজন মাই কিন্তু তার দুইটা রূপকে ব্যাখ্যা করেছে কবি এখানে। খেয়াল করে একটু সবাই, আই হ্যাভ টু মাদার্স, আমার দুইজন মা ছিল। টু মাদার্স আই ক্লাইম্ব, বলছে আমার দুজন মা ছিল, দুজনকেই আমি আমার মা বলি। দুজনকে কি বলে? আমি আমার মা বলি। হ্যাঁ, কি একটা হচ্ছে যখন আমি ছোট ছিলাম তখনও আমি ওই আমার মার বয়স কেমন ছিল, ইয়ং ছিল, তখন আমি তাকে মা বলেছি। এখন আমি বড় হয়েছি কিন্তু আমার মা শিশু সুলভ হয়ে গেছে, সে ওল্ড এজে পরিণত হয়েছে, তাকেও আমি মা বলি। কবিতা এটাই কবি বুঝিয়েছেন। খেয়াল করে এখানে যে কি কবি বলেছেন, যে তিনি জীবনে তিনি দুইজন মাকে পেয়েছেন, একই মানুষ কিন্তু জীবনের দুই ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন সময়ে ভিন্ন রূপে। বুঝতে পেরেছো? ভিন্ন সময় ভিন্ন রূপে। এখানে কেন বলেছে ভিন্ন সময় ভিন্ন রূপে? যেমন আমার মা, এখন আমরা ধরো আমরা 4 ভাই 3 বোন, হ্যাঁ, আমরা সবাই বড় হয়ে গেছি। আমার মা বাবা কিন্তু এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে। কিন্তু দেখো, যখন আমার সবার বড় ভাই যখন হচ্ছে ছোট ছিল, তখন আমার মা কিন্তু তখন কেবল হচ্ছে ইয়ং ছিল। বুঝছো? এটাই কবি বুঝিয়েছেন যে আমি আগেও তাকে মা ডাকতাম, এখনো মা ডাকি। এখানে দেখো, এই কবিতার একটা সারমর্ম আছে, খুব সুন্দর একটা কবিতা এটা। টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেম, বলছে দুইজন আলাদা মানুষ তবুও দুজনের নাম একই। দেখো, তোমার মা, আমার মা, মানে আজ থেকে 50 বছর পূর্বে কেমন ছিল এবং এখন কেমন, দুইজনের কিন্তু শারীরিক গঠন আলাদা, কিন্তু দুজনই আমার মা। দুইটা কবি এখানে টু মাদার্স কেন বলছে? দুইটা রূপে কল্পনা করেছে, একটা হচ্ছে ওল্ড এজ, একটা হচ্ছে ইয়ং এজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। অ্যাজ এ চাইল্ড, অ্যাজ এ সন, অ্যাজ এ ডটার, we should love, we should respect our mothers so much because they are our best friend, they are our best gift from Allah subhanahu wa ta'ala. তো শিক্ষার্থীরা, ওকে, আমরা একটু ব্যাখ্যায় চলে যাই। শারীরিকভাবে একজন হলেও সময়ের সাথে মা বদলে গেছেন, তাই তিনি দুজন মনে হয়। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। শারীরিকভাবে আমি কিন্তু একটু আগেই বলেছি। হ্যাঁ, এরপরে খেয়াল করো যে টু সেপারেট ওমেন ডাইভার্স বাই ডিজাইন, দুইজন আলাদা নারী প্রকৃতিগতভাবেই ভিন্ন। দেখো, প্রকৃতিগতভাবে কেন কবি ভিন্ন বলছে? আমার মা আজ থেকে 50 বছর আগে তার তেজস্বী, তার রাগ, তার অভিমান, তার আমাকে কন্ট্রোলের পাওয়ার কেমন ছিল, বাট এখন সে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে সে কিন্তু তার অনেক ক্ষমতা হারিয়ে ফেলেছে। যার জন্য এখানে কবি বলেছে যে কি কবি বোঝাতে চান যে এক সময়ে মা আর পরের সময়ে মা একরকম ছিল না, কারণ বয়সের ভারে চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে দেখো, বাট আই লাভ দেম বোথ বিকজ দে ওয়ার মাইন, তবুও আমি দুজনকেই ভালোবাসতাম কারণ দুজনই আমার মা। তার মানে কবির মা
কবির মা, এখানে যে বৃদ্ধ বয়সে কবির মা, মনে হয় কবিতাটা কখন লিখেছে? কবির মা যখন আর ছিল না, কারণ পাস্ট টেন্সে লিখেছে কবিতা। হ্যাঁ, যে কবি তার 2 বয়সের মাকেই ভালোবাসতো। বর্তমান সময়ে যে বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায়, যে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে সেই মা বাবাকে আমরা কি করি? বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 2 মাকেই ভালোবাসা প্রয়োজন। ওই বাবা মা, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে সে কিভাবে লালন পালন করেছে, আমি যে জায়গাটায় প্রস্রাব করতাম সে জায়গায় বাবা মা শুয়ে শীতের রাতে আমাকে রাখতো তাদের বুকের ওপরে। হ্যাঁ, তাহলে আমাদের বাবা মাকে কিভাবে রাখা উচিত, আমি আশা করছি এই কবিতা আমাদের নতুন জগতের সঙ্গে সম্পর্কিত করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে আছো, হ্যাঁ আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এরপর খেয়াল করো, পরিবর্তন সত্ত্বেও সন্তানের ভালোবাসা একই রকম ছিল। এখানে কবির কথা, লাইন ইন্টারপ্রিটেশন খেয়াল করো। দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, বলছে প্রথম সেই মা যিনি আমাকে পৃথিবীতে এনেছিল। মানে কি, যখন আমি প্রথম জন্মগ্রহণ করেছিলাম তখন আমার মায়ের বয়সটা কেমন ছিল এবং আমার মায়ের প্রকৃতি কেমন ছিল সেটা বলছে। গিভ বার্থ অ্যান্ড নিচার অ্যান্ড লাস্ট বাই ক্যারিয়ার, যিনি জন্ম দিয়েছেন, লালন পালন করেছিলেন এবং জীবন চলার পথ দেখিয়েছিলেন। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছেন। লঞ্চ, এখানে লঞ্চ মানে পরিচালনা করা বা কোনো কিছু লঞ্চ বলতে বোঝাচ্ছে পরিচালনা করা অথবা কি করা, উপরে উত্তোলন করা। হ্যাঁ, আমি আশা করছি তোমরা এখানে বুঝতে পেরেছো যে কে, যিনি জন্ম দিয়েছিলেন, লালন পালন করেছিলেন এবং কি করেছিলেন, যিনি চলার পথ দেখিয়েছিলেন। শিক্ষার্থীরা, পরে খেয়াল করো, অর্থাৎ এই অংশে কবিতার জীবনের প্রাথমিক পর্যায়ে মায়ের কথা বলছিলেন, স্নেহশীল এবং যত্নশীল। মা কি করেছে আমাদের? মা আমাদের করেছেন, মানে আমাদের বড় করেছেন, জন্ম দিয়েছেন, আমাদের একটা ক্যারিয়ারের সঙ্গে সম্পর্ক করে দিয়েছেন। এরপরে she was the one whose features I bear, বলছে যার মুখাবয়ব আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। যেমন আমার চেহারার মধ্যে কিন্তু আমার মায়ের, আমার বাবার চেহারার কিছু একটা মিল আছে, ওই যে ডিএনএ। হ্যাঁ, ওকে, এরপর খেয়াল করো, কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, আমি মুখভঙ্গিমাও তার মধ্যেই আছে। যার মুখভঙ্গিমা আমার মাঝে, সন্তানের মধ্যে মায়ের শারীরিক এবং মানসিক ছাপ বিদ্যমান থাকে। বলছে she, খেয়াল করো, যে she gave me her love which follows me yet, তিনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা এখনো আমাকে ঘিরে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। রিয়েলি হোয়াট উইল বি ইফ দেয়ার ইজ নো অপোনেন্ট। হ্যাঁ হ্যাঁ, তোমরা তর্ক করো। এরপরে খেয়াল করো ভাইয়া, যে along with the examples in life she said, বলছে তার জীবন উদাহরণগুলো আজও আমাকে পথ দেখায়। অর্থাৎ আমাদের মা বাবা আমাদের প্রতিনিয়ত উপদেশ দেয়, প্রতিনিয়ত আমাদের চলার পথ দেখায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। ওকে, হ্যাঁ, এরপরে খেয়াল করো, যে as I got older she somehow younger grew, আমি যত বড় হচ্ছিলাম মা যেন আরো তরুণ হয়ে উঠছিল। মানে আমি যখন ছোট, অর্থাৎ এখানে কবি কিন্তু হচ্ছে কবির মায়ের প্রথম সন্তান, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, খেয়াল করো, এরপর কি বলেছে, যে we have love and we would love as just mothers and daughters do, বলছে আর আমরা মা মেয়ের হয়তো হাসি ঠাট্টায় মেতে উঠতাম। ওকে, এরপর বলছে বয়স বাড়লেও তাদের সম্পর্ক ছিল প্রাণবন্ত। অর্থাৎ বৃদ্ধ বয়সে বা যখন, মানে আমার মা বৃদ্ধ বয়সে, আমি এখন ইয়ং, তখন আমি আর আমার মায়ের সঙ্গে এমন ভাবে গল্প করতাম যেন আমাদের প্রাণবন্ত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাট দেন came the time that her mind clouded so, কিন্তু এক সময়, এমন সময় এলো যখন তার মন বিভ্রান্ত হয়ে গেল। শিক্ষার্থীরা, এরপর একটা আমরা খেয়াল করি, and I seemed that the mother I knew would soon go, বলছে আমি বুঝতে পারলাম আমার পরিচিত সেই মা আর বেশি দিন থাকবে না। তার মানে এখানে দেখো, কবি শুরু করেছিলেন তার মা কেমন ছিল, এবং এখানে কিন্তু শেষ হচ্ছে কবিতাটা, খেয়াল করো, যে তার মায়ের কি বলছে, আর আমি বুঝতে পারলাম আমার মা আর বেশি দিন থাকবে না। বৃদ্ধ বয়সে শেষের দিকে কবি হচ্ছে চলে আসছে, তার মাকে নিয়ে লেখা কবিতা। হ্যাঁ, আমরাও কিন্তু পারি আমাদের মা বাবাকে নিয়ে লিখতে। প্রিয় শিক্ষার্থীরা,
এই ছিল আমাদের হচ্ছে মা নিয়ে কবিতা। এখন আমরা এই কবিতার সামারিটা একটু দেখবো। আমি আশা করছি আজকের এই সামারির মধ্য দিয়ে এবং কিছু প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের দিব, এই প্রশ্নের মধ্য দিয়ে ক্লাসটা শেষ হবে। আর তোমরা যারা ক্লাস করেছো তারা অবশ্যই পিডিএফ পাওয়ার যোগ্যতা রাখো এবং পাবে। আর তোমরা যারা এখনো মর্তুজা স্যারের যে আমাদের কম্বিনেশনের একটা বই আছে, যে এই বইটা তোমরা যারা এখনো অর্ডার করোনি, দ্রুত তোমরা বইটি অর্ডার করে ফেলো। তোমরা যারা এখনো আমাদের এই বইটি অর্ডার করোনি, এই বইয়ে তোমরা পাচ্ছ একের ভিতর সব। দ্রুত বইটা অর্ডার করে ফেলো যারা এখনো অর্ডার করোনি। চমৎকার একটা বই যেটা তোমাদের পড়ার গতি চেঞ্জ করে দিবে একেবারে। তোমার এ প্লাস শিওর করবে, তুমি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। ওকে শিক্ষার্থীরা, দিস ইজ ভেরি ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট বুক ফর ইউ ফর ইউর কি লেভেল? এসএসসি লেভেল। সো ডোন্ট মিস বাইং দিস বুক as soon as possible। এটা সংগ্রহ করো দ্রুত, এই বই কিন্তু তোমার লাগবেই। ওকে, এখন লাস্ট অংশটুকু দেখি, সামারি। ইন দিস পোয়েম দ্য পোয়েট ডিসক্রাইবস হাউ হার মাদার changed with age, first being the laughing, crowing mother who raised her, and later due to illness and memory loss becoming like a child herself। বলছে তার মা কিভাবে দিন দিন চেঞ্জ হয়ে যেতে থাকলো। এরপর খেয়াল করো, the poet lovingly accepted both version of her mother, and she realized that love should remain the same even when time and role change। আমাদের মায়ের ভূমিকা চেঞ্জ হলেও মা বৃদ্ধ বয়স এবং ইয়ং এজ দুই বয়সেই যখন মা ছিল, সে চেঞ্জ হলেও, তার শারীরিক গঠনের চেঞ্জ হলেও কিন্তু তার প্রতি আমাদের ভালোবাসা এবং মায়ের আমাদের প্রতি যে ভালোবাসা যত্ন, এটা কখনোই চেঞ্জ হয় না। এটা হচ্ছে সারা জীবন মা বাবা মৃত্যুর পূর্ব পর্যন্ত সেম থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের দুইটা কবিতা। একটা হচ্ছে টু মাদার্স রিমেম্বার, আর একটা কি ছিল? বুক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা দুই কবিতার জিস্ট একদম লাইন বাই লাইন ভালোভাবে জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো অ্যান্সার এখান থেকে করতে পারো। এখানে অ্যান্সার আছে তোমাদের, খুব শর্টকাটে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আর তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফ থেকে দেখে নিও। হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার? কিভাবে দুই মা আলাদা? তোমরা আবার দুই মা আলাদা বলতে যে আমার বাবা বা তোমার বাবা দুই বউ, এটা না ভাইয়া। মাদার বলতে বোঝাচ্ছে মায়ের যে দুইটা এজ, একটা ইয়ং এজ যখন সে হচ্ছে যুবক ছিল, যুবতী ছিল, এবং যখন সে বৃদ্ধ হয়ে গেছে, এই দুইটা বয়সের কথা বলছে এখানে। এরপরে খেয়াল করো যে হাউ আর দিস সেম, তারা কি একই ছিল? তারপর বলছে হোয়াট ডিড দ্য ফার্স্ট মাদার ডু দ্য স্পিকার, এ বলছে হু ওয়াজ দ্য স্পিকারস সেকেন্ড মাদার। এরপর কি বলছে দেখো, যে হোয়াট কুড বি দ্য স্পিকারস অ্যাডভাইস টু হার ওন চিলড্রেন, তার নিজের সন্তান সম্পর্কে কি হবে, কি কথাগুলো বলবে। হু আর থ্রি ওমেন রিফার টু ইন দ্য পোয়েম ব্রিফলি ডিসক্রাইব। এরপরে কি বলছে হোয়াট শুড চিলড্রেন টু ডু দিয়ার মাদার অ্যান্ড হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করছি এই ক্লাসের মধ্য দিয়ে, এই প্রশ্নের মধ্য দিয়ে আমাদের ক্লাসটা এন্ড হয়ে গেল। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্ত আমাদের পেজের নাম তো তোমরা জানো, মর্তুজা স্যারের সায়েন্স থেরাপির সঙ্গে যুক্ত থাকো। ইনশাআল্লাহ ইউ ক্যান গেট সামথিং নিউ। ইনশাআল্লাহ অবশ্যই তুমি ভালো কিছু পাবা, এক্সট্রা অর্ডিনারি কিছু পাবা আমাদের থেকে। এই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো এবং তোমার সময় নষ্ট হবে না। প্রিয় শিক্ষার্থী, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।